Welcome to Raj Devi Productions. গোয়েন্দাগিরি যতদিন করেছি ততদিন ভাগ্যে এরকম অসাধারণ কেস জোটেনি। এমনই কপাল যে কেসটা ঘরের কাছেই ঘটল। গোয়েন্দা জীবন থেকে বিদায় নিয়ে লন্ডনের ধোঁয়াটে পরিবেশ ত্যাগ করে সাসেক্সের গ্রাম অঞ্চলে প্রকৃতির লীলা নিকেতনে পরম শান্তিতে শেষ জীবন কাটাতে আসার পর ওয়াটসন এখন দৃষ্টিসীমার বাইরে বললেই চলে। মাঝে মাঝে হপ্তা শেষে একবার দেখা করে যায়। কাজেই কাহিনীটা নিজেই লিখছি। সিংহকেশরের রহস্যভেদ করে সমাধানে পৌঁছানোর আগে ঠিক যেরকমটি দেখেছিলাম শুনেছিলাম সেইভাবেই প্রতিটি কথা, দৃশ্য এবং ঘটনা লিখে যাব সহজ সরলভাবে আমার ভঙ্গিমায়। ডাউন্সের দক্ষিণ ঢালে আমার ছোট ভিলা থেকে ইংলিশ চ্যানেল দেখা যায়। উপকূলের এদিকে কেবল খড়ি পাথরের খাড়াই টিলা। একটিমাত্র পিচ্ছিল পথ বেয়ে অতি সাবধানে পা টিপে টিপে নামতে হয় জলের দিকে। পথের শেষে প্রায় 100 গজ চওড়া বেলাভূমিতে ছড়ানো কেবল নুড়ি আর জলে ক্ষয়ে যাওয়া ছোট ছোট পাথর। জোয়ার এলেও বেলাভূমির পাথর আর নুড়ি দেখা যায়। মাঝে মাঝে কতগুলো গভীর গর্তে প্রতিবার জোয়ারের টাটকা জল জমে ছোট ছোট সন্তরণ কুণ্ডু তৈরি হয়ে যায়। ডাইনে বায়ে যেদিক দুচোখ যায় আশ্চর্য এই বেলাভূমির ছেদ নেই কোথাও, শুধু এক জায়গায় ছাড়া। ফুলওয়ার্থ গ্রামের ছোট্ট উপসাগর রয়েছে যেখানে। আমার বাড়িতে আমি, মৌমাছি আর ঘরের কাজকর্ম দেখাশোনার জন্য একটা লোক আর কেউ থাকে না। 8 মাইল দূরে হ্যারল্ড স্ট্যাকহার্স্টের কোচিং হাউস। নানা ধরনের বৃত্তি শিক্ষা দেওয়া হয় এখানে। স্ট্যাকহার্স্ট নিজে এককালে ভালো খেলোয়াড় এবং ভালো ছাত্র ছিল। এখন অনেক মাস্টার রেখে কোচিং হাউস চালাচ্ছে। আমার সঙ্গে খুব জমেছে। বিনা নেমন্তন্নে দুজনেই দুজনের বাড়ি গিয়ে সন্ধ্যা কাটিয়ে আসি যখন তখন। ওর কোচিং হাউসের নাম গেবলস। 1907 সালের জুলাই মাসের শেষাশেষি প্রচণ্ড ঝড়ে উবেল ইংলিশ চ্যানেলের জল খাড়াই। খড়ি পাহাড় ভাসিয়ে দিল। ঝড় থেমে গিয়ে জল নেমে যাওয়ার পর দেখা গেল বেশ একটা উপহ্রদের মতো সৃষ্টি হয়েছে সেখানে। এমন মনোরম প্রভাতে হাওয়া খেতে আসার লোভ সামলাতে পারলুম না। পিচ্ছিল পথটা বেয়ে খাড়াই খড়ি পাহাড়ের দিকে যাচ্ছি, এমন সময়ে পেছন থেকে চিৎকার শুনে তাকিয়ে দেখি হ্যারল্ড স্ট্যাকহার্স্ট সল্লোষে হাত নাড়ছে। কি সুন্দর সকাল দেখেছেন! আমি জানতাম আপনি বেরিয়ে পড়বেন। সাঁতার কাটতে চলেছেন দেখছি। সেই পুরনো কায়দা হাসতে হাসতে ঠেলে ওঠা পকেটে হাত দিল স্ট্যাকহার্স্ট। ম্যাকফারসন আগেই বেরিয়েছে, আমি যাচ্ছি এখন। ফিজরয় ম্যাকফারসন, কোচিং হাউসের সায়েন্স মাস্টার। বাঁধ জ্বরে বেচারার হার্টের 12টা বেজে গিয়েছে। পঙ্গু হয়ে পড়েছে। খেলাধুলা এখনো করে এবং কেউ ওর সঙ্গে টক্কর দিতেও পারে না। তবে যে খেলায় বেশি ধকল পড়ে তা এড়িয়ে যায়। শীত গ্রীষ্মে সাঁতার কাটা ওর প্রিয় অভ্যেস। সাঁতারু আমি নিজেও। একসঙ্গে সাঁতারও কেটেছি অনেকবার। ঠিক এই সময় দেখতে পেলাম ফিজরয়কে। রাস্তা যেখানে শেষ হয়েছে সেখানে খাড়াই খড়ি পাহাড়ের ওপরে প্রথমে দেখা গেল তার দুটো হাত, তারপর সারা দেহ। টলছে ম্যাকফারসন, যেন মদ খেয়েছে। পর মুহূর্তেই 2 হাত শূন্যে ছুঁড়ে অব্যক্ত যন্ত্রণায় ভীষণভাবে কোকিয়ে উঠে পড়ে গেল মুখ থুবড়ে। দৌড়ে গেলাম আমরা। চিৎ করে শুইয়ে সভয়ে দেখলাম ম্যাকফারসন মরতে চলেছে। চোখে আলো নেই, গালে রং নেই। ক্ষণিকের জন্যে প্রাণের স্পন্দন দেখা গেল। চোখ মুখে সমস্ত শক্তি দিয়ে কি যেন বলতে চাইল। শেষ কথাটা কেবল আমার কানে ধরা পড়ল, লায়ন্স মেন। যেন শেষ মুহূর্তেও সাবধান করে দিতে চাইছে সিংহ কেশর সম্পর্কে। খুব অস্পষ্ট আর দুর্বোধ্য হলেও অর্থহীন শব্দ দুটো কিন্তু কানে লেগে রইল আমার। তারপরেই আধখানা শরীর মাটি থেকে তুলে 2 হাত শূন্যে নিক্ষেপ করে কাত হয়ে পড়ে গেল নিষ্প্রাণ দেহে। পা থেকে মাথা পর্যন্ত চনমন করে উঠল ভয়ঙ্কর এই মৃত্যু প্রত্যক্ষ করে। ম্যাকফারসনের গায়ে বারবেরি ওভারকোট, ট্রাউজার্স আর পায়ে ফিতে বাঁধা ক্যানভাস জুতো। কাত হয়ে আঁচড়ে পড়ার সময় পিঠ থেকে সরে গেল ওভারকোট। শিউড়ে উঠলাম পিঠময় সরু তারের মতো চাবুকের ঘা দেখে। বিন্দু বিন্দু ক্ষতস্থান থেকে রক্ত চুইয়ে পড়ছে।
রক্ত ঝরছে নিচের ঠোঁট থেকেও মৃত্যু যন্ত্রণা সইতে না পেরে কামড়ে রক্ত বার করে ফেলেছে ঠোঁট থেকে। সে যন্ত্রণা যে কি নির্দয় তা বিকৃত বিভৎস মুখচ্ছবি দেখলেই মালুম হয়। খোলা পিঠের দগদগে কষাঘাতের দিকে বিহুল চোখে তাকিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় পেছন থেকে কার ছায়া পড়ল সামনে। ফিরে দেখি আয়ান মুরডক, কোচিং হাউসের অঙ্কের মাস্টার। কালো চোখ, লম্বা পাতলা কঠোর চেহারা, কারো সঙ্গে মেলামেশা তেমন নেই, ছাত্রের সঙ্গে তেমন প্রাণের সম্পর্ক নেই, সবসময় নিজস্ব জগতে কুঁদ হয়ে থাকে। রেগে গেলে মাথায় তখন খুন চাপে, তখন আর কাণ্ডজ্ঞান থাকে না। ম্যাকফারসনের কুকুরের বিয়াদবি সইতে না পেরে কাঁচের জানলার মধ্যে দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল একবার। স্ট্যাকহার্স্ট তখনই চাকরি থেকে জবাব দেবে ঠিক করেছিল মুরডককে, কিন্তু অমন মাস্টার আর দুটি পাওয়া যায় না। ম্যাকফারসনের প্রাণহীন দেহের দিকে পলকহীন চোখে চেয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম এহেন আয়ান মুরডককে। কুকুরের ঘটনাটা মনে পড়ার জন্যেই বোধহয় চোখে মুখে খুব একটা সহানুভূতির ছায়াপাত দেখলাম না, যদিও মনে হলো যেন খুবই বিচলিত হয়েছে সতীর্থের মৃত্যুতে। আরে সঙ্গে ছিলেন নাকি? না না, আমি তো ঘুম থেকে উঠেছি দেরিতে, সমুদ্রের ধারেই যাইনি, সোজা আসছি গেবলস থেকে। কি করি বলুন তো? ফুলওয়ার্থে গিয়ে এখনই পুলিশে খবর দিন। মুখ থেকে আর একটা কথাও না সরিয়ে দ্রুত পা চালিয়ে উধাও হলো মুরডক। স্ট্যাকহার্স্ট আচ্ছন্নের মতো বসে রইল মৃতদেহের পাশে। আমি উঠে পড়লাম ধারে কাছে আর কেউ আছে কিনা দেখবার জন্য। উপরে উঠতেই অনেক দূর পর্যন্ত চোখ পড়ল। খাঁ খাঁ করছে চারিদিক। অনেক দূরে গোটা দুই আবছা মূর্তি ফিরছে ফুলওয়ার্থের গ্রামের দিকে। রাস্তা বেয়ে নামতে নামতে দেখলাম একই পায়ের ছাপ নেমেছে এবং উঠে এসেছে। ম্যাকফারসন একাই ছিল, কেউ আসেনি এদিকে আজ সকালে। এক জায়গায় পাঞ্জার ছাপ, আঙুলগুলো ঢালের দিকে ছড়ানো। ঢাল বেয়ে উঠতে গিয়ে আছড়ে পড়েছিল ম্যাকফারসন। গোল গর্তও দেখলাম মাটি বসে গিয়েছে, খড়ি মাটি আর সার মেশানো কাদার ওপরে যেন হাঁটু গেড়ে বারবার বসে পড়েছে। পথের নিচে বেশ একটা উপরদ দাঁড়িয়ে গেছে ঝড়ের পর জল সরে যাওয়ার পরেও। এইখানে এক জায়গায় ম্যাকফারসনের তোয়ালে পড়ে। পোশাক খুলেছিল নিশ্চয়ই জলে নামবে বলে, কিন্তু নামেনি, কেননা তোয়ালে দিব্যি খটখটে শুকনো এবং পরিপাটিভাবে ভাঁজ করা। বালির ওপর এখানে ওখানে ওর খালি পা অথবা ক্যানভাসে জুতোর ছাপ পড়েছে। জুতো খুলেছিল জলে নামবে বলে, কিন্তু শুকনো তোয়ালে দেখে বোঝা যাচ্ছে নামা আর হয়ে ওঠেনি। এবার স্পষ্ট হয়ে উঠল ম্যাকফারসনের মৃত্যু পহেলিকা। বিজন সৈকতে ও একা ছিল। বড়জোর 15 মিনিট, কেননা গেবলস থেকে রওনা হওয়ার পর স্ট্যাকহার্স্ট রওনা হয়েছে। মাঝে 15 মিনিটে কারো নির্মম কষাঘাতে প্রাণ হারিয়েছে হার্টের রোগী ম্যাকফারসন। জলে সে নামেনি অথবা গা মুছবার সময় পায়নি। ধরফড় করে কোনো মতে জামা জুতো পরে নিয়েছে, তাই জুতোর ফিতে বাঁধা হয়নি। ওভারকোট কোনো মতে গায়ে গলিয়েছিল। কাছাকাছি কেউ ছিল না। খাড়াই খড়ি পাহাড়ের গায়ে বিস্তর গর্ত আর গুহা আছে ঠিকই, কিন্তু দিগন্ত রেখায় উদীয়মান সূর্যের আলো সোজাসুজি সেসব গর্তে পড়ায় স্পষ্ট দেখা যাচ্ছে কেউ সেখানে লুকিয়ে নেই। অনেক দূরে যে আবছা ছায়ামূর্তিগুলো দেখলাম এই স্বল্প সময়ে, এখান থেকে অত দূর চলে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। বিশেষ করে মাঝখানে যখন উপহ্রদ রয়েছে, যার জলে ম্যাকফারসন সাঁতরাবে মনস্থ করেছিল। সমুদ্রে দু একটা মাছ ধরা নৌকা ভাসছে বটে, সে নৌকায় কারা আছে তা পরে অবসর মতো তদন্ত করে জানা যাবে। তদন্ত করার পথ একাধিক, কিন্তু কোনোটাই প্রহেলিকা সমাধানের পথ বলে মনে হলো না। মৃতদেহের কাছে ফিরে এসে দেখলাম লোক জড়ো হয়েছে। গায়ের কনস্টেবলকে নিয়ে ফিরে এসেছে আয়ান মুরডক। সব কথা শোনবার পরে সে আড়ালে ডেকে নিয়ে গিয়ে আমাকে বললে, মিস্টার হোমস, এই কেস ফয়সালা করা আমার সাধ্য নয়। আপনি সাহায্য না করলে ওপরওয়ালা আমার দাঁত পিষবে। আমি বললাম ওপরওয়ালাকে যেন এখনই খবর দেওয়া হয়, একজন ডাক্তার দরকার এখনই, এবং নতুন কোনো পায়ের ছাপ যেন না পড়ে, কোনো জিনিস যেন না সরানো হয়। মৃতদেহের পকেট সার্চ করে পেলাম একটা রুমাল, একটা বড় ছুরি আর একটা কার্ড কেস। কার্ড কেসের ভেতর থেকে বেরুলো মেয়েলি হাতে লেখা একটা চিরকুট।
তুমি এসো আমি থাকবো, মডি। ট্রেম ট্রেম চলছিল মনে হলো, কিন্তু দেখা সাক্ষাৎ হবে কোথায় তা লেখা নেই। কনস্টেবলও দেখল চিরকুটটা, দেখে রেখে দিল কার্টকেসে। বললাম খাড়াই খড়ি পাহাড়ের তলদেশে যেন তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়। এরপর বাড়ি ফিরে ব্রেকফাস্ট খেয়ে নিলাম। 2-1 ঘন্টার মধ্যে স্ট্যাকহার্স্ট এলো জবর খবর নিয়ে। ডেড বডি গেবলসে নিয়ে গেছে পুলিশ। ম্যাকফারসনের ডেস্ক থেকে কয়েকটা প্রেমপত্র পাওয়া গেছে, লিখেছে ফুলওয়ার্থের মিস মড বেলামি। প্রেমে হাবুডুবু খাচ্ছিল ম্যাকফারসন, কিন্তু তার সঙ্গে ওর মৃত্যুর কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না আমার। তবে হ্যাঁ, ম্যাকফারসনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছিল মেয়েটা। 5 জনে যেখানে যায় ঠিক সেখানেই দেখা করতে বলেছিল। ভাগ্য ভালো ছাত্ররা গিয়ে পড়েনি। সবটাই ভাগ্যের উপর ছেড়ে দেবেন? চিন্তায় কপাল কুঁচকে গেল স্ট্যাকহার্স্টের। মুরডক অ্যালজেব্রার অংশ শেখানোর জন্য আটকে রেখেছিল ছাত্রদের। দুজনের মধ্যে কিন্তু বন্ধুত্ব ছিল না। হ্যাঁ, এককালে ছিল না, পরে হয়েছিল। বছরখানেক ওদের মধ্যে মেলামেশা ছিল, আর 5 জনের সঙ্গে মুরডকের মেলামেশা যতখানি ঠিক ততখানি। সহানুভূতি নামের বস্তুটার অভাব আছে মুরডকের স্বভাব চরিত্রে। সেটা আমিও বুঝেছি। কুকুর নিয়ে দুজনের মধ্যে একবার টক্কর লেগেছিল না? সে কোন কালে মিটে গেছে। তিক্ততা থেকে যায়নি? না না, সত্যিকারের বন্ধুত্ব ফিরে এসেছিল তারপরে। আই সি। আচ্ছা, তাহলে মেয়েটাকে নিয়ে ভাবা যাক। চেনেন আপনি? কে না চেনে? এই অঞ্চলের একমাত্র রূপসী বলতে সেই সত্যিকারের ডানা কাটা পরি। দেখলেই ফিরে তাকাতে ইচ্ছে যায়। ম্যাকফারসনের মনে ধরেছিল জানতাম, কিন্তু জল যে এত দূর গড়িয়েছে জানা ছিল না। মেয়েটা কে? টম বেলামির মেয়ে। মাছ ধরা কারবার শুরু করে বুড়ো টম বেলামি। এখন এ তল্লাটের সমস্ত বোট আর চান করার কটেজের মালিক। ছেলে উইলিয়ামকে নিয়ে ব্যবসা চালায় টম বেলামি। ফুলওয়ার্থে গিয়ে চলুন আলাপ করে আসা যাক। কি অছিলায় যাওয়া যায় বলুন তো? ম্যাকফারসনের মৃত্যুটা সত্যি চাবুকের ঘায়ে হয়েছে কিনা ঈশ্বর জানেন, কিন্তু মানুষের হাতে হয়েছে তাতে আমার সন্দেহ নেই। তার চেনা জানা লোকের সংখ্যা যখন কম, তখন একটা ছুতোয় টম বেলামির সঙ্গে দেখা করতে অসুবিধা হবে না। মোটিভ পাওয়া গেলে ক্রিমিনালকেও পাওয়া যাবে। সুগন্ধিত ডাউন্স বেয়ে হাঁটতে অন্য সময় ভালো লাগতো, কিন্তু সেই সময় মনটা ভারাক্রান্ত হয়ে থাকায় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারলাম না। ফুলওয়ার্থ গ্রামটা উপসাগর ঘিরে আধখানা চাঁদের আকারে গড়ে উঠেছে। সেকেলে কুড়ের সারির পেছনে খান কয়েক আধুনিক বাড়ি। বাগানের গেট খুলে বেরিয়ে গেল দীর্ঘ এক মূর্তি, আয়ান মুরডক। রাস্তায় মুখোমুখি হতেই আর চোখে আমাদের দেখে নিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে গেল মুরডক, কিন্তু ধরে ফেলল স্ট্যাকহার্স্ট। বললে, এখানে কেন? রাগে মুখ লাল হয়ে গেল মুরডকের। কৈফিয়ত দেব যখন আপনার বাড়িতে, আপনার কাজে থাকবো, রাস্তায় ব্যক্তিগত ব্যাপারে নয়। অন্য সময় হলে স্ট্যাকহার্স্টের প্রতিক্রিয়া হতো অন্যরকম, দুম করে ফেটে না পড়ে সরে যেত, কিন্তু তখন ওরও নার্ভের অবস্থা শোচনীয়। কাজেই মাথায় রক্ত চড়ে গেল চোখের নিমেষে। মিস্টার মুরডক, জবাবটা অত্যন্ত উদ্ধত হয়ে গেল না? আপনার প্রশ্নটাও তাই। আপনার ঔদ্ধত্য এর আগে ক্ষমা করেছি অনেকবার, এবার আর নয়। আপনাকে আর আমার কাজ করতে হবে না। আমিও তাই ঠিক করেছি। গেবেলসে থাকবার মতন পরিবেশ একজনই তৈরি করে গেছিল, আজ সে চলে গেল। দুমদাম করে বেরিয়ে গেল মুরডক। আমার কিন্তু চোখ খুলে গেল এই ঘটনায়। স্পষ্ট বুঝলাম আয়ান মুরডক ছুতো না করে অকুস্থল ছেড়ে চম্পট দেবার ফিকিরে আছে। সন্দেহ দানা বাঁধল মনের মধ্যে। বেলামি পরিবারের সঙ্গে দেখা করলে হয়তো অন্ধকারে আলো দেখা যেতে পারে। স্ট্যাকহার্স্ট সামলে নিল নিজেকে। এগোলাম বাড়ির দিকে। টম বেলামি মাঝবয়সী পুরুষ, দাড়ির রং আগুনের মতো লাল, মেজাজ খুব তিরিক্ষে মনে হলো। আমাদের কথা শোনার পর দাড়ির মতোই লাল হয়ে উঠল মুখ। খেকিয়ে উঠে বললে, অত খুঁটিনাটি শোনবার দরকার দেখছি না। ঘরের কোণে বিষণ্ণ বদন ভারী মুখ এক জোয়ানকে দেখিয়ে বললেন, ওই আমার ছেলে উইলিয়াম। আমরা দুজনেই এ ব্যাপারে একমত। ম্যাকফারসন আমার মেয়েকে বিয়ে করবে এ কথা একবারও বলেনি, কিন্তু চিঠিপত্রে দেখা সাক্ষাৎ চলছিল। আমরা তা চাইনি।
মেয়েটির মা নেই, আমরাই তাই তার অভিভাবক, তাই ঠিক করেছি। কথা আটকে গেল স্বয়ং মড বেলামির আবির্ভাবে। সত্যিই সুন্দরী, যে কোনো যুব পুরুষের মুন্ডু ঘুরিয়ে দেওয়ার মতো। বিস্ফারিত চোখে স্ট্যাকহার্স্টের সামনে এসে বললে, ফিজরয় মারা গেছে আমি শুনেছি, সব খুলে বলুন। টম বেলামি বললে, আরেকজন এসে সব বলে গেছে। মেয়েটির শুধু রূপই নয়, চরিত্রে দৃঢ়তাও আছে। স্ট্যাকহার্স্ট গুছিয়ে সব কথা বলল। শোনবার পর আমার দিকে ঘুরে দাঁড়ালো মড। মিস্টার হোমস, খুন যারা করেছেন তাদের পুলিশে ধরিয়ে দিন, আমি সাহায্য করব। বলতে বলতে আপাঙ্গে চেয়ে নিল বাপ আর ভাইয়ের দিকে। আমি বললাম, যারা বলছেন কেন? আপনি তাহলে মনে করেন খুনটা একজন করেনি? ম্যাকফারসনের গায়ে জোর ছিল, মনে সাহস ছিল। ওর মতো পুরুষকে একা ঘায়েল করা সম্ভব নয়, বিশেষ করে ওইভাবে। আপনাকে একা কয়েকটা কথা জিজ্ঞেস করতে পারি? চিলের মতো চেঁচিয়ে উঠল টম বেলামি। খবরদার মড। অসহায়ভাবে মড বললে, কি করি বলুন তো? আমি বললাম, তবে সবার সামনেই বলছি, 2 দিন বাদে দেশশুদ্ধ লোক তো জেনেই যাবে। বাবা আর ভাইয়ের সামনে প্রসঙ্গটা পারতে চায়নি। আচ্ছা, ম্যাকফারসনের পকেটে একটা চিঠি পাওয়া গেছে, চিঠির বয়ানটাও বললাম। তদন্ত শুরু হলে এই চিঠির প্রসঙ্গ উঠবে। আপনি কিছু জানেন এই সম্পর্কে? খামোখা রহস্য সৃষ্টি করতে চাই না। ম্যাকফারসনের সঙ্গে আমার বিয়ে ঠিকঠাক হয়ে গিয়েছিল, কিন্তু তা পাঁচকান করা হয়নি ওর কাকার জন্য। তার অনিচ্ছায় বিয়ে করলে সম্পত্তি পাওয়া যাবে না বলে রেখেছেন। ভদ্রলোক এখন মৃত্যুশয্যায়। কথাটা আমাদের বলতে পারতে। গজগজ করে বললে টম বেলামি। বলতাম যদি একটু সহানুভূতি দেখাতে। আমি চাই না যাকে তাকে বিয়ে করুক আমার একমাত্র মেয়ে। ম্যাকফারসন সম্পর্কে তোমার এই গাজোয়ারি কথাবার্তার জন্যই কিছু বলিনি। চিঠিটা লিখেছিলাম আমি এই চিঠির জবাবে। বলে একটা তালগোল পাকানো চিরকুট বার করে দিল মড। তাতে লেখা, মঙ্গলবার সূর্য ডোবার সময় সৈকতে পুরনো জায়গায় এসো, আর সময় হবে না বেরোনোর। FM। আজ মঙ্গলবার, সন্ধ্যের সময় যাব ঠিক করেছিলাম। চিরকুটটা উল্টে পাল্টে দেখে বললাম, এই চিঠি তো পোস্টে আসেনি, কি করে পেলেন? যা নিয়ে তদন্ত করছেন তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলেই জবাব দেব না। এছাড়া অন্য সব ব্যাপারে আমার সহযোগিতা পাবেন। কথা নড়চড় হলো না, সব কথার জবাব দিয়ে গেল মড। চিঠি এনেছে কে এই প্রশ্নটি বাদে। ফিজরয়ের কোনো শত্রু আছে বলে তার জানা নেই। সে স্বীকার করলো অনেকেই তার রূপে মুগ্ধ। মিস্টার আয়ন মুরডক কি তাদের একজন? বললে, এক সময় ছিল, পরে যখন জানলো আমার সঙ্গে ফিজরয়ের মন দেওয়া নেওয়া হয়েছে তখন অন্য মানুষ হয়ে গিয়েছিল মুরডক। আয়ান মুরডককে ঘিরে সন্দেহের ছায়া নতুন করে ঘনীভূত হলো আমার মনের মধ্যে। একই মনোভাব দেখা গেল স্ট্যাকহার্স্টেরও। লোকটার ঘর সার্চ করা দরকার গোপনে, কাগজপত্র দেখা দরকার। স্ট্যাকহার্স্ট সাহায্য করতে চাইল নিজে থেকেই। টম বেলামির বাড়ি থেকে বেরিয়ে এলাম মনের মধ্যে সেই ভরসা নিয়ে, রহস্য সূত্রের একটা প্রান্ত হয়তো হাতের মুঠোয় পাওয়া গেছে। দিন 7 বৃথায় গেল পুলিশ তদন্তে। অশ্বডিম্ব প্রসবই সার হলো। আমিও আকাশ পাতাল ভেবে কুল কিনারা পেলাম না। তারপরেই ঘটল কুকুরের ঘটনা। আমার বাড়ির কাজকর্ম যে দেখে, একদিন সে বললে, শুনেছেন মিস্টার ম্যাকফারসনের কুকুরটাও এবার মনিবের কাছে গেল। সে কি, কিভাবে? একই জায়গায় যেখানে মনিব খুন হয়েছিল, ঠিক সেই জায়গায়। তোমায় কে বলল? সবাই জেনে গেছে। 7 দিন মনির দুঃখ না খেয়েছিল বেচারা। আজকে 2জন ছাত্র গিয়েছিল জলের ধারে, দেখলে মুড়ে কাঠ হয়ে পড়ে আছে। আরে, একটা কথা কানে লেগে রইল। মনিব যেখানে খুন হয়েছে ঠিক সেই জায়গাতেই পাওয়া গেছে প্রভুভক্ত কুকুরকেও। এ কি নিছক কাকতালীয়, না বিশেষ ওই জায়গাটিতে চিরভৈরবের অদৃশ্য অনল চলছে লেলিহান প্রতিহিংসা রূপে? তবে কি একটা আবছা সন্দেহ দেখা দিল মনের দিগন্তে? চটপট পা চালিয়ে পৌঁছে গেলাম কোচিং হাউসে। স্ট্যাক ডেকে পাঠালো ছাত্র 2জনকে। একজন বলল, আগে হ্যাঁ,
মিস্টার ম্যাকফারসনের পায়ের ছাপ ফলো করেই যেন জলের ধার পর্যন্ত গিয়েছিল বেচারা, ঠিক একই জায়গায় শেষ নিঃশ্বাস ফেলতে। হল ঘরে মাদুরের ওপর শোয়ানো কুকুরটিকেও দেখলাম, সর্বাঙ্গ আড়ষ্ট, অঙ্গ বিকৃত, চোখ ঠেলে বের করা, নিদারুণ যন্ত্রণার অভিব্যক্তি দেহের সর্বত্র ছড়িয়ে। গেবলস থেকে সোজা গেলাম অভিশপ্ত সেই জায়গাটিতে। সূর্য ডুব দিয়েছে তখন, নিথর জলের ওপর আসন্ন অন্ধকারে ছায়া শীষের মতো ছড়িয়ে পড়েছে। চারিদিক খাঁ খাঁ করছে, মাথার ওপর কর্কশ শব্দে উড়ে গেল গোটা 2 সামুদ্রিক পাখি। হেট হয়ে মগ্ন রইলাম নিজের মধ্যে। অনেক রকম চিন্তায় ভরে রইল মনটা। সমাধান সূত্র যেন ঠাহর করেও করতে পারছি না, এমনই একটা আবছা দুঃসহ অনুভূতি ছটফটিয়ে তুলল আমাকে। বুঝি বুঝি করেও কি যেন বুঝে উঠতে পারছি না, মাথায় এসেও আসছে না। অবশেষে পা বাড়ালাম বাড়ির দিকে। আর ঠিক তখনই বিদ্যুৎ চমকের মতো মাথার মধ্যে ঝলসে উঠল আবছা ধারণাটা। ওয়াটসন বহুবার আপনাদের লিখে জানিয়েছেন আমার পড়াশুনো বহু বিষয় নিয়ে। মাথার মধ্যে বিস্তর জ্ঞান জড়ো করা থাকে আগোছালো অবস্থায়, যেন অনেক রকম খবরের প্যাকেট তাগার করা থাকে মস্তিষ্ক নামক মাচার মধ্যে। তাই দরকার মতো ঝট করে কোন খবরটা কোথায় আছে খুঁজে পাই না, কিন্তু জানা থাকে খবরটা আমার মাথাতেই আছে, খুঁজে বের করতে হবে। আবছা সেই মনে পড়াটাকেই এবার টেনে টুনে বের করতে হবে তথ্যবহুল মস্তিষ্ক থেকে। অবিশ্বাস্য দানবিক হলেও যা সন্দেহ করেছি তা সম্ভবপর, খুবই সম্ভবপর। দেখা যাক যাচাই করে। আমার ছোট্ট ভিলায় একটা মস্ত চিলে কোঠা আছে, রাজ্যের বই ঠাসা আছে সেখানে। ঝাড়া 1 ঘন্টা বই ঘাটলাম সেই ঘরে বসে। রূপলি চকলেট রঙের একটা মোটা বই বার করে আবছাভাবে মনে পড়া একটা অধ্যায় খুলে গোগ্রাসে গিললাম বিষয়বস্তু। যা পেলাম এই কেসে ঠিক তা ঘটেছে ভাবতেও কল্পনাকে কষ্ট করতে হলো। সম্ভাবনা তেমন আছে বলেও মনে হলো না, কিন্তু বাজিয়ে দেখে নিশ্চিত না হওয়া পর্যন্ত স্থির হতেও পারলাম না। মনটা উদ্গ্রীব হয়ে রইল সেই প্রতীক্ষায়। কিন্তু তার আগেই বাগড়া পড়ল বিরক্তিকর ভাবে। পরের দিন ভোরবেলা চা খেয়ে সৈকত অভিমুখে রওনা হতে যাচ্ছি, এমন সময় এলেন ইন্সপেক্টর বার্ডিল। নীরের চেহারা, চোখে দুশ্চিন্তা। বললেন, মিস্টার হোমস, মিস্টার ম্যাকফারসনের খুনের অপরাধে এবার গ্রেপ্তারটা করে ফেলবো কিনা ভাবছি। কাকে করবেন, মিস্টার আয়ন মুরডককে? তিনি ছাড়া এ কাজ আর কে করতে পারেন বলুন তো? প্রমাণ? ইন্সপেক্টর যা বলে গেলেন সেই লাইনে চিন্তা আমিও করেছিলাম। আয়ন মুরডকের স্বভাব চরিত্র, তাকে ঘিরে দানা বেঁধে ওঠা রহস্য, হঠাৎ ক্ষেপে গিয়ে ম্যাকফারসনের কুকুরকে জানলা গলিয়ে ফেলে দেওয়া, ম্যাকফারসনের সঙ্গে অতীতে ঝগড়া, মড বেলামির প্রতি ম্যাকফারসনের অনুরাগকে কেন্দ্র করে ঈর্ষা, সবই আমার পয়েন্টে। শুধু একটা পয়েন্ট বাদে, মুরডক যে চম্পট দেওয়ার আয়োজন করেছে সেই খবর রাখে না ইন্সপেক্টর। শোনবার পর আমি বললাম, আপনার যুক্তির মধ্যে 3টি ফাঁক আছে। প্রথম, মুরডকের অন্যত্র স্থিতি জোরদার। সে দেখিয়ে দেবে ম্যাকফারসন যখন খুন হয়েছে তখন সে ছাত্রদের অঙ্ক বোঝাচ্ছিল। সৈকতে এসেছে ম্যাকফারসনের আসার পর, আগে নয়। দ্বিতীয় ফাঁক, একা হাতে এভাবে চাপকে মানুষ খুন তার পক্ষে একেবারেই অসম্ভব। ইন্সপেক্টর, তৃতীয় ফাঁক, এরকম ক্ষত সৃষ্টি করার মতো হাতিয়ার কি পাওয়া গেছে? হ্যাঁ, নমনীয় চাবুক দিয়ে মারলে এরকম দগদগে ঘা দেখা যায়। দাগগুলো আপনি দেখেছেন? দেখেছি, ডাক্তারও দেখেছে। আমি দেখেছি আতশ কাচের মধ্যে দিয়ে ইন্সপেক্টর। দাগগুলো অদ্ভুত। কিরকম অদ্ভুত? উঠে গিয়ে ড্রয়ার থেকে একটা এনলার্জ করা ফটো নিয়ে এলাম। এসব কেস এইভাবেই আমি তদন্ত করি। কিছুই বাদ দেন না দেখছি। এই যে ডান কাঁধের ওপরে এই টানা লম্বা দাগটা লক্ষ্য করুন। আশ্চর্য একটা ব্যাপার লক্ষ্য করছেন? আগে না। হ্যাঁ, দগদগে ভাবটা সব জায়গায় জোরালো নয়। এই দেখুন, রক্ত চুয়ে পড়েছে খুব বেশি এই পয়েন্টে, তারপর ওই এখানে আর একটা পয়েন্ট। এপাশে টানা লম্বা দাগেও দেখুন সেই অসমান দগদগে ভাব। এর মানে কি বলুন তো?
আমি জানি না, আপনি জানেন? বোধ হয় জানি না, তবে শীঘ্রই জানবো, তারপর ধরতে পারবো অপরাধীকে। আচ্ছা, আগুনে পোড়ানো টকটকে রাঙা কোনো তারের জাল পিঠে ছড়িয়ে দিলে জালের দুটো তার যেখানে মিশেছে গাঁটের ঠিক সেই জায়গায় এরকম বেশি রক্তওয়ালা দাগ হতে পারে নাকি? অথবা খুব শক্ত গাঁটওয়ালা কোনো চাবুক দিয়ে মারলেও এমনই দাগ পড়তে পারে। মিস্টার হোমস ঠিক ধরেছেন মনে হচ্ছে। অন্য ব্যাপারও হতে পারে, তাই বলছিলাম এখনই গ্রেপ্তার করতে যাবেন না। তাছাড়া ম্যাকফারসন মরবার ঠিক আগে বলেছিল লায়ন্স মেন। আয়ান নামটার সঙ্গে কিন্তু মিল রয়েছে না? তাও ভেবেছি, কিন্তু আমি স্পষ্ট শুনেছি মেন, আয়ন নয়। তাহলে কি হতে পারে? হাতে আরও মাল মশলা না আসা পর্যন্ত সেটা বলা সঙ্গত হবে না। কখন আসবে? ঘণ্টাখানেকের মধ্যে। অবিশ্বাসী চোখে তাকিয়ে চিবুক চুল করলেন ইন্সপেক্টর বার্ডল। জেলে নৌকার কথা ভাবছেন নাকি? আরে না, অদূর যেতে হবে না। তাহলে কি বেলামি বাপ বেটাকে সন্দেহ করছেন? ম্যাকফারসনের নাম শুনলেই তো জ্বলে উঠতো দুজনে। না, যাকে দুপুরে আসুন, তখন তৈরি থাকবো আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখন এই পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বাধা পড়ল কথায় এবং শুরু হয়ে গেল শেষ পর্ব। দড়াম করে খুলে গেল দরজা। স্ফুলিত পায়ের আওয়াজ শুনলাম প্যাসেজে। পরক্ষণেই টলতে টলতে এলোমেলো বসনে উস্কো খুস্কো ভাবে ঘরে ঢুকলো আয়ন মুরডক। মুখ যন্ত্রণা বিকৃত, চোখ ঠেলে বেরিয়ে আসছে, হাতের সামনে আসবাবপত্র যা পাচ্ছে খামচে ধরে সিধে থাকবার চেষ্টা করছে। ব্র্যান্ডি বিকট গলায় চেঁচিয়ে উঠে ধরাম করে পড়ে গেল সোফায়। পেছন পেছন এলো স্টাইকহার্স্ট। হাঁপাচ্ছে, মাথায় টুপি নেই। ব্র্যান্ডি দিন, দম নিতে পারছে না, দুবার অজ্ঞান হয়েছে আসবার পথে। আধ গ্লাস ব্র্যান্ডিতে ম্যাজিক ঘটে গেল। এক হাতে ভর দিয়ে দেহটা অর্ধেক তুলে আর এক হাতে কোটটা টান মেরে ফেলে দিয়ে কুঁকিয়ে উঠল মুরডক। তেল, আফিন, মরফিন যা থাকে দিন, এ যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। খোলা পিঠের দিকে তাকিয়ে আঁতকে উঠলাম আমি আর ইন্সপেক্টর। ম্যাকফারসনের পিঠে চাবুক মারার রক্ত ঝরা যে বিভৎস দাগ দেখেছি, হুবহু সেই রকমের এলোপাতাড়ি চাবুকের ঘা সারা পিঠ জুড়ে রয়েছে। অসহ্য সে যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বেশ কয়েকবার দম আটকে মুখ কালো হয়ে এলো মুরডকের। প্রতিবারেই প্রবল চেষ্টায় অনেকক্ষণ পরে হুই হুই করে সে নিঃশ্বাস নিয়ে হাঁট চালু রাখলো কোনো মতে। ঘামে ভিজে গেল কপাল। বেশ বুঝলাম যে কোনো মুহূর্তে মারা যেতে পারে বেচারা। গলায় ব্র্যান্ডি ঢালতে লাগলাম ক্রমাগত। প্রতি ঢোক গেলার সঙ্গে সঙ্গে একটু একটু করে ফিরে আসতে লাগলো প্রাণ শক্তি। সেই সঙ্গে স্যালাড অয়েলে তুলে ভিজিয়ে বিচিত্র ক্ষতস্থানে চেপে ধরায় যন্ত্রণা কমে এলো অনেকটা। শেষকালে বেদম হয়ে আচ্ছন্নের মতো পড়ে রইল সোফায়, অর্ধচৈতন্য অর্ধনিদ্রিত অবস্থায়। এই অবস্থায় প্রশ্ন করা সম্ভব নয়। স্টাইকহার্স্ট আতঙ্ক বিকৃত কণ্ঠে বলল, হোমস, এসব কি হচ্ছে বলো তো? এই অবস্থায় একে পেলেন কোথায়? জলের ধারে, ঠিক যে জায়গায় দেখেছিলাম ম্যাকফারসনকে। আসবার পথেই মারা যেত যদি ম্যাকফারসনের মতো হার্টের রোগী হতো। গেবলস পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবো না বলেই এখানে ঢুকে পড়লাম। সমুদ্রের ধারে দেখলেন? পাহাড়ের ওপর বেড়াচ্ছিলাম, এমন সময় শুনলাম চিৎকার। জলের ধারে পড়ে মাতালের মতো পাক খাচ্ছিল। ছুটে গিয়ে জামা কাপড় জড়িয়ে টানতে টানতে নিয়ে এসেছি। হোমস, এই কি অভিশাপ লেগেছে এই জায়গায়? যা পারেন করুন, বাঁচান আমাদের। হ্যাঁ, করবো। আসুন আমার সঙ্গে। ইন্সপেক্টর, আপনিও আসুন, দেখি মার্ডারারকে তুলে দেওয়া যায় কিনা আপনার হাতে। হাউসকিপারের হেফাজতে অজ্ঞান মুরডককে রেখে তিনজনে গেলাম মৃত্যু ভয়ালু পোরদে। জলে ক্ষয়ে যাওয়া নুড়ির ওপর তোয়ালে আর জামা কাপড়ের স্তূপ চোখে পড়ল। আহত মুরডক রেখে গেছে। জলের কিনারা বরাবর হাঁটতে লাগলাম আস্তে আস্তে। ষাঁড় বেঁধে পেছন পেছন এলো দুই সঙ্গী।
বেশিরভাগ অঞ্চলে অগভীর, কেবল এক জায়গায় জল 4-5 ফুটের মতো গভীর। জল এখানে ক্রিস্টাল স্বচ্ছ, অদ্ভুত সুন্দর, সবুজ রঙের, সাঁতারুর পক্ষে লোভ সামলানো কঠিন। খাড়াই পাহাড়ের নিচের দিকে তাকের মতো বেরিয়ে থাকা পাথরের ওপর দিয়ে হাঁটতে লাগলাম, জলের দিকে চোখ রেখে। জল যেখানে সবচেয়ে গভীর আর স্থির, সেখানে পৌঁছতেই দেখতে পেলাম এতক্ষণ চোখ যা দেখতে চাইছিল। বিপুল উল্লাসে বললাম, নিস্তব্ধ সৈকত কাঁপিয়ে, সায়ানিয়া, সায়ানিয়া, সিংহকেশর সায়ানিয়া। আঙুল তুলে বিচিত্র যে বস্তাটার দিকে দুই সঙ্গীর দৃষ্টি আকর্ষণ করলাম, বাস্তবে কি তা দেখতে সিংহের কেশর থেকে ছিঁড়ে আনা একতাল জটার মতো। ফুট 3 গভীরে জলের মধ্যে পাথুরের তাকের ওপর অদ্ভুত দর্শন, লোমশ প্রাণী দেহটা স্পন্দিত হচ্ছে, দুলে দুলে উঠছে বিচিত্র ভঙ্গিমায়। হলুদ বেনিগুচ্ছের মধ্যে দেখা যাচ্ছে রূপলি আভাস, দুলছে, গুটিয়ে ছোট হয়ে গিয়ে ফের বড় হয়ে যাচ্ছে নিয়মিত ছন্দে। হাতের কাছে একটা বড় সড়ো গোল মতো পাথর ছিল, ঠেলাঠেলি করে ফেলে দিলাম জলের উপর। প্রচণ্ড শব্দে ঝপাস করে জলে পড়ল লোমশ হত্যাকারীর ঠিক ওপরেই। জল স্থির হওয়ার পর দেখলাম নিচের তাকে গিয়ে আটকে গেছে পাথরটা। একদিকে উঁকি দিচ্ছে প্রাণীটার কম্পমান খুঁড়গুলো। তেলতেলে পুরু গাঁজলা পাথরের চারপাশ থেকে বেরিয়ে আস্তে আস্তে ভেসে উঠছে জলের ওপরে। অবাক হয়ে ইন্সপেক্টর বললেন, মিস্টার হোমস, কি এটা? সাসেক্সে জন্মেছি আমি, কিন্তু একে তো কখনো দেখিনি। ঝড় এনে তুলেছে সাসেক্সে, বললাম আমি। চলুন বাড়ি ফেরা যাক। সমুদ্রের আতঙ্কের সর্বশেষ শিকারের মুখেই শোনা যাক তার ভয়াবহ অভিজ্ঞতা, লোমহর্ষক কাহিনী। বাড়ি ফিরে দেখলাম মুডকের জ্ঞান ফিরেছে, উঠে বসতে পারছে, তবে আচ্ছন্ন ভাবটা পুরোপুরি কাটেনি। যন্ত্রণার দমকে মাঝে মাঝে সমস্ত শরীরটাকে মোচড় দিয়ে দিয়ে যাচ্ছে। ভাঙা ভাঙা কথায় যা বললে তা থেকে এটুকুই বোঝা গেল যে কি যে হয়েছে সে তা নিজেই জানে না। আচম্বিতে সমস্ত শরীরের মধ্যে দিয়ে অনেকগুলো গরম শিক কুড়ে দেওয়ার মতো একটা ভয়াবহ যন্ত্রণায় সে পাগলের মতো হয়ে গিয়েছিল। কোন রকমে তীরে এসে উঠেছিল সে। চিলেকোঠা থেকে বার করা সেই কেতাবখানা তুলে নিয়ে বললাম, রহস্য ভেদ করবে এই বই, নাম আউট অফ ডোরস, লিখেছেন J.G. উড। উড নিজেই শেষ হয়ে যেতেন এই পিশাচ প্রাণীর খপ্পরে পড়ে, আয়ু ছিল বলেই বেঁচে যান। এর পুরো নাম সায়ানিয়া ক্যাপিলাটা। কেউটে কামড়ালে যে যন্ত্রণা, তার চাইতে বহুগুণ বেশি যন্ত্রণায় ছোবলে। জীবনহানির সম্ভাবনাও বেশি। একটু পড়ে শোনাচ্ছি, শুনুন। চান করতে নেমে কেউ যদি সিংহের কেশর থেকে খামচে আনা এক তাল পিঙ্গল বর্ণ চুল আর চামড়ার মতো কিছু দেখেন, যার ভেতরে রূপলি আভাস, তাহলে যেন হুঁশিয়ার হন। নিরীহ দর্শন এই প্রাণীর হুল ফোটানোয় জীবন বেরিয়ে যেতে পারে। এর নাম সায়ানিয়া ক্যাপিলাটা। মূর্তিমান আতঙ্ক, এর চাইতে ভালো বর্ণনা কি আর সম্ভব? মিস্টার উড কেন্টের উপকূলে সাঁতার কাটছিলেন। দেখলেন প্রায় 50 ফুট দূর পর্যন্ত প্রায় অদৃশ্য সুর বাড়িয়ে কিলবিল করছে সিংহকেশর সায়ানিয়া। অত দূর থেকেও সুরের ছোঁয়ায় উড প্রাণে মরতে বসেছিল। লিখেছেন, অসংখ্য সুতো ছোঁয়ার মতো রক্ত লাল দাগ ফুটে ওঠে চামড়ার ওপর। খুব কাছ থেকে দেখলে মনে হবে যেন সারি সারি ফুঁসকুড়ির লাইন। প্রত্যেকটা ফুঁসকুড়ি দিয়ে আগুনে তাঁতানো ছুঁচ ফুটিয়ে দেওয়া হয়েছে নার্ভের মধ্যে। বলেছেন, হুল ফোটানোর জায়গায় যে যন্ত্রণা, শরীরময় তীব্র যন্ত্রণার তুলনায় তা সামান্যই। বুকের মধ্যে যন্ত্রণা শালাকা গেঁথে যায়, যেন লুপ্ত বুলেটে এফোর ওফোর হয়ে যায় হৃৎপিণ্ড। আছড়ে পড়েছিলাম হার্টের সেই অকথ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে। হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যায়, তারপরেই এমনভাবে 6-7 বার সাংঘাতিকভাবে লাফিয়ে ওঠে, হৃৎপিণ্ড যেন বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে বাইরে। সিংহকেশরের দংশন ওকে ঘায়েল করেছিল সমুদ্রের উদ্বেল জলের মধ্যে, স্নান করা শান্ত নিস্তরঙ্গ জলের মধ্যে নয়। লিখেছেন, পরে নিজেকে দেখে নিজেই চিনতে পারেননি, এমন সাদা হয়ে গিয়েছিল মুখখানা, অজস্র বলি রেখায় কুঁচকে ভাঁজ খেয়ে গিয়েছিল মুখের চামড়া।
পুরো 1 বোতল ব্র্যান্ডি ঢকঢক করে খেয়ে কোনো মতে প্রাণটাকে আটকে রেখেছিল দেহ পিঞ্জরে। ইন্সপেক্টর, এই সেই বই, রাখুন আপনার কাছে। ম্যাকফারসন বেচারা যে কি যন্ত্রণা পেয়ে মারা গেছে তার নিখুঁত বর্ণনা পাবেন এর মধ্যে। ক্লান্ত বিষণ্ণ হেসে আয়ান মুডক বললে, সেই সঙ্গে বন্ধু হত্যার দায় থেকেও অব্যাহতি দিতে পারবেন আমাকে? আপনাদের কারোরই দোষ নেই ইন্সপেক্টর। মিস্টার হোমস, আপনাকেও আমি দোষারোপ করছি না। আমাকে সন্দেহ করার জন্যে নিজেকে প্রায় মেরে এনেছিলাম একই পন্থায়, তাই আজ বেঁচে গেলাম ফাঁসির দড়ি থেকে। রাজ্যের জ্ঞান সংগ্রহ করা আমার বাতিক, যা পাই তাই পড়ি। স্মৃতির মন্দিরে ফেলনা জিনিসও জমিয়ে রাখি। জানেন তো, যাকে রাখা যায় সেই আপনাকে পড়ে রেখে দেয়। লায়ন্সম্যান শব্দ দুটোর সেই কারণেই প্রচণ্ড উৎপীড়ন সৃষ্টি করেছিল মাথার মধ্যে। কোথায় যেন পড়েছিলাম, পড়ব বলে পড়িনি, চোখে পড়ে গিয়েছিল, কিছুতেই মনে করতে পারছিলাম না। এখন শুনলেন তো কিভাবে জলচর আতঙ্কের বিশদ বর্ণনা দিয়েছেন মিস্টার উড। জলে নেমে তালগোল পাকানো এই লোমশ প্রাণীকেই দেখেছিলেন মিস্টার ম্যাকফারসন। তাই মরবার আগেও শরীরের শেষ শক্তিবিন্দু দিয়ে বোঝাতে চেয়েছে, হুঁশিয়ার করতে চেয়েছে, সাবধান করতে চেয়েছে জলে না নামার জন্য। সিংহকেশর ওত পেতে আছে সেখানে অসংখ্য সুরের হুল বাড়িয়ে। অতি কষ্টে দাঁড়িয়ে মুডক বললে, আমি তাহলে খালাস পেলাম সন্দেহের আওতা থেকে। আপনাদের তদন্ত কোন পথে যাচ্ছিল জানি বলেই 2-1টা ব্যাপার খোলসা করে যেতে চাই। মড বেলামিকে আমি ভালোবাসতাম ঠিকই, কিন্তু যেদিন জানলাম প্রিয় বন্ধু ম্যাকফারসনকে সে মন দিয়েছে, সেই দিন থেকেই মন প্রাণ দিয়ে চেষ্টা করে গেছি যাতে মড সুখী হয়। ওদের মধ্যে খবর দেওয়া নেওয়ার কাজ করেছি, সেই কারণেই ওদের সমস্ত গোপন কথা আমি জানতাম। ম্যাকফারসনের শোচনীয় মৃত্যুর খবরটা অন্য কেউ ফেনিয়ে অন্যরকমভাবে মোরকে জানিয়ে পাশে ওর মন ভেঙে দেয়, তাই নিজে থেকে গিয়েছিলাম ওকে সব কথা জানাতে। গিয়েছিলাম ওকে মন থেকে ভালোবাসি বলে। আমাদের মধ্যে সম্পর্ক কীরকম ছিল মড আপনাকে বলেনি, পাছে আপনারা ভুল ধারণা করেন আর আমি অকারণ ভোগান্তির মধ্যে পড়ি। আর নয়, এবার যাই, একটু না আসলেই নয়। হাতে হাত দিয়ে বন্ধুর মতোই বেরিয়ে গেল দুজনে। বলদের মতো চোখ মেলে ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে রইলেন ইন্সপেক্টর। বললেন, আবার কিস্তিমাত করলেন মিস্টার হোমস? অনেক সুনাম শুনেছি আপনার, এবার দেখলাম নিজের চোখে। ওয়ান্ডারফুল, না দেখলে বিশ্বাসই করতাম না। এই প্রশংসা হজম করা মানেই নিজেকে খোঁটা করা, তাই মাথা না নেড়ে পারলাম না। বললাম, প্রথম দিকে যাচ্ছে তাই ভাবে দেরি করেছি। মৃতদেহ জলের মধ্যে পাওয়া গেলে এত দেরি হতো না, সঙ্গে সঙ্গে ধরে ফেলতাম মৃত্যুর কারণ। তোয়ালেটাই বিপথে চালিয়েছে আমাকে। ম্যাকফারসন গা মোজবার কথাও ভাবেনি, ভাঁজ করা শুকনো তোয়ালে দেখে আমিও তাই ভেবেছি ও বুঝেছি যে জলে ও নামেনি, তাই জলচর জীবের আক্রমণের সম্ভাবনাও মাথায় আসেনি। ভুল করেছি সেখানেই। ইন্সপেক্টর, পুলিশদের আমি বিদ্রুপ করেছি বহুবার, এবার দেখছি খোদ স্কটল্যান্ড ইয়ার্ডেও এক হাত নিয়ে গেল সায়ানিয়া ক্যাপিলাটা। রাজদেবী প্রোডাকশনে এতক্ষণ আপনারা শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস কাহিনী, শার্লক হোমস অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার অব দ্য লাইফম্যানস, যার বঙ্গানুবাদ আমরা পাঠ করলাম, অর্থাৎ শার্লক হোমস এবং সিংহকেশর রহস্য। গল্পটিতে শার্লক হোমসের ভূমিকায় ছিলাম আমি, রাজপ্রতাপ বসু। অন্যান্য চরিত্রে রাকেশ, সন্তু এবং স্বর্ণালী। গল্পের সমগ্র পরিচালনায় ছিল দেবী অঞ্ত্রিদাস। শব্দ সংযোজন এবং আবহে টিম রাজদেবী প্রোডাকশন। প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের পরবর্তী রোমাঞ্চকর নিবেদনটি এবং সেটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে একটি নোটিফিকেশন চলে যায়। তাই আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের মতামত জানাবেন লাইক এবং কমেন্টের মাধ্যমে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।